গল্পপ্রিয় বন্ধুরা, কুপিবাতির গল্প পাঠের আসরে আপনাদের স্বাগত। গত কয়েক শতকে বলা হাজারো গল্পের সমাহার থাকবে কুপিবাতির গল্পে। কখনো হাসির, কখনো কান্নার, কখনো ফেলুদার গভীরতম রহস্যের কিংবা জুল ভার্নের অলৌকিক পৃথিবী, কখনো বা হুমায়ুন আহমেদের হিমুর পরাবাস্তব পৃথিবী। আজকের গল্পটি হুমায়ুন আহমেদের ছোট গল্প অচিন বৃক্ষ। এই কন্টেন্টের ডিজিটাল কপিরাইট আইন ভঙ্গ করবেন না, আর অবশ্যই পাইরেসিকে কোনোভাবেই উৎসাহিত করবেন না। তাহলে আজকের কুপিবাতির গল্প পাঠ শুরু করি, চলুন। ইদ্রিস বলল, ভাইজান ভালো করে দেখেন, এর নাম অচিন বৃক্ষ। বলেই আমার পায়ের কাছে একদলা থুতু ফেলল। লোকটির কুৎসিত অভ্যাস প্রতিটি বাক্য দুবার করে বলে, দ্বিতীয়বার বলার আগে একদলা থুতু ফেল। ভাইজান ভালো করে দেখেন, এর নাম অচিন বৃক্ষ। অচিন পাখির কথা গানের মধ্যে প্রায়ই থাকে। আমি অচিন বৃক্ষের কথা এই প্রথম শুনলাম এবং লিখলাম। মজার ব্যাপার হচ্ছে, এরা সবাই বৃক্ষ শব্দটা উচ্চারণ করছে ভীষণ শুদ্ধভাবে। তৎসম শব্দের উচ্চারণে কোনো গন্ডগোল হচ্ছে না। অচিন বৃক্ষ না বলে অচিন গাছও বলতে পারত, তা বলছেন। সম্ভবত গাছ বললে এর মর্যাদা পুরোপুরি রক্ষিত হয়। ইদ্রিস বলল, ভালো করে দেখেন ভাইজান, ত্রিভুবনে এই বৃক্ষ নাই। তাই নাকি? যে ত্রিভুবনে নাই, তাই ত্রিভুবনেও এই গাছ নাই শুনে আমি তেমন একটা চমৎকৃত হলাম। গ্রামের মানুষের কাছে ত্রিভুবন জায়গাটা খুব একটা বিশাল নয়। এদের ত্রিভুবন হচ্ছে আশেপাশের ৮-১০টা গ্রাম। হয়তো আশেপাশেই এরকম গাছ নাই। কেমন দেখতেছেন ভাইজান? ভালো। এরকম গাছ আগে কোনোদিন দেখছেন না? ইদ্রিস বড়ই খুশি হলো। থু করে বড় একদলা থুতু ফেলে খুশির প্রকাশ ঘটালো। বড়ই আচানক, কি বলেন ভাইজান? আচানক তো বটেই। ইদ্রিস এবার হেসেই ফেলল। পান খাওয়ার লাল দাঁত প্রায় সবকটা বের করে এলো। আমি মনে মনে বললাম, কি যন্ত্রণা! এই অচিন বৃক্ষ দেখার জন্য আমাকে মাইলের উপরে হাঁটতে হয়েছে। বর্ষা কবলিত গ্রামে ২ মাইল হাঁটা যে কি জিনিস, যারা কোনোদিন হাঁটেননি তারা বুঝতে পারবেন না। জুতা খুলে খালি পায়ে হাঁটতে হয়েছে। কুকওয়ার্মের জীবাণু যে শরীরে ঢুকে গেছে সে বিষয়ে আমি পুরোপুরি নিশ্চিত। গাছটা দেখতেছেন কেমন কন্দেই ভাইজান? আমি দীর্ঘ নিঃশ্বাস ফেললাম। এরা শুধু গাছ দেখিয়ে খুশি নয়, প্রশংসা সূচক কিছু শুনতে চায়। আমি কোনো বৃক্ষপ্রেমিক নই, সব গাছ আমার কাছে একরকমই মনে। আশেপাশের মানুষদেরই আমি চিনি না, গাছ চিহ্ন কি করে? মানুষজন তাও কথা বলে নিজেদের মাঝে পরিচিত হওয়ার একটা চেষ্টা করে, গাছেরা তেমন কিছুই করে না। অচিন বৃক্ষ কেমন দেখলেন ভাইজান? মহা যন্ত্রণা তো। আমি ভালো করে দেখলাম। মাঝারি সাইজের কাঁঠাল গাছের মতো উঁচু, পাতাগুলি তেঁতুল গাছের মতো ছোট ছোট, গাছের কাণ্ড পাইন গাছের কাণ্ডের মতো মসৃণ। গাছ প্রসঙ্গে কিছু না বললে ভালো দেখায় না দেখে বললাম, ফুল হয়? ইদ্রিস কথা বলার আগেই পাশে দাঁড়ানো রোগা লোকটা বলল যে, না, ফুল হওয়ার টাইম হয় না। এটা আবার কি? টাইম হইলেই ফুলবে। এই গাছে ফুল আসতে মেলা টাইম লাগে। বয়স কত এই গাছের? তা ধরেন ২০০০-এর কম না, বেশি হইতে পারে। বলেই লোকটা সমর্থনের আশায় চারদিকে তাকালো। উপস্থিত জনতা অতি দ্রুত মাথা নাড়তে লাগলো, একদম ঠিক, একদম। যেন এই বিষয়ে কারো মনেই সন্দেহের লেশ মাত্র নেই। আমি অত্যন্ত বিরক্ত হলাম। গ্রামের লোকজন কথাবার্তা বলার সময় তাল ঠিক রাখতে পারে, সবগুলোর মাথা হুট করে বলে দিল ২০০০ বছর, আর তাতেই সবাই কেমন মাথা নাড়ছে। আমি ইদ্রিসের দিকে তাকিয়ে বললাম, ইদ্রিস মিয়া, কাজ তো দেখা হলো, চলো যাও যে। আমার কথায় মনে হলো সবাই খুব অবাক হচ্ছে। ইদ্রিস হতভম্ব গলায় বলল, এখন যাইবেন কি? গাছ তো দেখাই হইল না। তার উপরে মাস্টার সাহেবের খবর দেন অফিসে, নিয়ে আসতেছে। আমার চারপাশে ১৭-১৮ জন মানুষ আর একপাল উলঙ্গ শিশু অচিন বৃক্ষের লাগোয়া বাড়ি থেকে বউ ঝিরৌকি দিচ্ছে। একজন এক কাঁদি দাঁত পেরে নিয়ে এলো। অবাক হয়ে লক্ষ্য করলাম, কালো রঙের বিশাল একটা চেয়ারও একজন মাথায় করে আনছে। এই গ্রামের এটাই হয়তো একমাত্র চেয়ার। অচিন বৃক্ষ যারা দেখতে আসেন তাদের সবাইকে এই চেয়ারে বসতে হয়। অচিন বৃক্ষের নিচে চেয়ার পাতা হলো, আমি বসলাম। কে একজন হাত পাখা দিয়ে আমাকে প্রবল বেগে হাওয়া করতে লাগলো।
স্থানীয় প্রাইমারি স্কুলের হেডমাস্টার সাহেব চলে এলেন। বয়স অল্প, দেখো সবাই, তবে অল্প বয়সেই সাহেব গালটাল আসছে। ভেঙে একাকার। দেখেই মনে হয় জীবন যুদ্ধে পরাজিত একজন মানুষ। বেঁচে থাকতে হয় বলেই বেঁচে আছেন, ছাত্র পড়াচ্ছেন। হেডমাস্টার সাহেবের নাম মোহাম্মদ কুদ্দুস। তার সম্ভবত হাঁপানি আছে। বড় বড় করে শ্বাস নিচ্ছেন, নিজেকে সামলে কথা বলতে তার অনেক সময় লাগলো। স্যারের কি শরীর ভালো? জি, ভালো। আসতে একটু দেরি হইল, মনে কিছু নেবেন না স্যার। না, মনে কিছু নিচ্ছি না। বিশিষ্ট লোকজন শহর থেকে অসীম বৃক্ষ দেখতে আসে, বড় ভালো লাগে। বিশিষ্ট লোকজনের সাথে দেখা সাক্ষাৎ হয়। আপনি ভুল করছেন ভাই, আমি বিশিষ্ট কেউ নই। এই, তোমরা স্যারকে হাত পা ধোয়ার পানি দাও নাই, বিষয় কি? এই স্যারের হাত পা ধোয়ার পানি ধুয়ে কি ধরতে হবে, এলো। আমার তো কাদা ভাঙতেই হবে। হেডমাস্টার সাহেব অত্যন্ত বিস্মিত হলেন। খাওয়া দাওয়া করবেন না? আমার বাড়িতে পাকশাক হইতেছে, 4টা ডাইল ভাত, বিশেষ কিছু না। গ্রাম দেশে কিছু জোগাড় যন্ত্রও করা যায় না। বিশিষ্ট মেহমানরা আসেন। গত বছর ময়মনসিংহের এডিসি সাহেব আসছিলেন, এডিসি রেভিনিউ, বিশিষ্ট ভদ্রলোক। অচিন বৃক্ষের রক্ষণাবেক্ষণের জন্য 1000 টাকা দেওয়ার ওয়াদা করলেন। আরে বাপ রে বাপ, তাই ওই নাকি? টাকা কি আর দিছে? জি, অবশ্যই টাকা এখনো পাওয়া যায় নাই। এরা কাজের মানুষ তো, নানান কাজের চাপে ভুলে গেছেন আর কি। আমাদের মতন তো না যে কাজকর্ম কিছু নাই, এদের সতেক কাজ। তবু ভাবতেছি একটা পত্র দিব, আপনি কি বলেন? দিন, চিঠি দিয়ে মনে করিয়ে দিন। আবার বিরক্ত হন কিনা কে জানে, এরা কাজের মানুষ, চিঠি দিয়ে বিরক্ত করাও ঠিক না। এই, চায়ের কি হইল? চা হচ্ছে নাকি? জি, বানাতে বলে এসেছি। চায়ের ব্যবস্থা আমার বাড়িতে আছে, মাঝে মধ্যে হয়। বিশিষ্ট মেহমানরা আসেন। এগ্রিকালচার ইউনিভার্সিটির এক প্রফেসর সাহেব এসেছিলেন, বিরাট জ্ঞানী লোক। এদের দেখা কত ভাগ্যের কথা, কি বলেন স্যার? তা তো বটেই। চা চলে এলো। চা খেতে খেতে এই গ্রামের অচিন বৃক্ষ কি করে এলো সেই গল্প হেডমাস্টার সাহেবের কাছে শুনলাম। এক ডাইনি নাকি এই গাছের উপরে সওয়ার হয়ে আকাশপথে যাচ্ছে। হঠাৎ তার পানির পিপাসা হয়, এইখানে সে নামে। পানি খেয়ে তৃষ্ণা নিবারিত করে। পানি ছিল বড়ই মিঠা। ডাইনি তখন সন্তুষ্ট হয়ে গ্রামের লোকদের বলে, তোমাদের মিঠা পানি খেয়েছি, তার প্রতিদানেই গাছ দিয়ে গেলাম, গাছটা যত্ন করে রাখবে, অনেক অনেক দিন পরে গাছে ফুল ধরবে, তখন তোমাদের দুঃখ থাকবে না। এই গাছের ফুল সর্বরোগের মহৌষধ। একদিন উপাস থেকে খালি পেটে এই ফুল খেলেই হবে। আমি বিরক্ত হয়ে বললাম, আপনি এই গল্প বিশ্বাস করেন? হেডমাস্টার সাহেব অবাক হয়ে বললেন, বিশ্বাস করবো না কেন? বিশ্বাস না করার তো কিছু নাই। যে যুগে মানুষ চাঁদে হাঁটাহাঁটি করছে সেই যুগে আপনি বিশ্বাস করছেন গাছে চড়ে ডাইনি এসেছিল? জগতে অনেক আচানক ব্যাপার হয় জনাব। যেমন ধরেন ব্যাঙের মাথায় মণি, যে মণি 7 রাজার ধন। অন্ধকার রাতে ব্যাঙ এই মণি শরীর থেকে বের করে, তখন চারদিকে আলো হয়ে যায়। আলো দেখে পোকারা আসে, ব্যাঙ সেই পোকা ধরে ধরে খায়। আপনি ব্যাঙের মণি দেখেছেন? জি জনাব, নিজের চোখে দেখা। আমি তখন 7ম শ্রেণীর ছাত্র। আমি চুপ করে গেলাম। যিনি ব্যাঙের মণি নিচে দেখেছেন বলে দাবি করেন, তার সঙ্গে কুসংস্কার নিয়ে তর্ক করা বৃথা। তাছাড়া দেখা গেল ব্যাঙের মণি তিনি একাই দেখেননি, আমার আশপাশের যারা দাঁড়িয়ে আছে তাদের অনেকেও দেখেছে। দুপুরে হেডমাস্টার সাহেবের বাসায় খেতে গেলাম আমি এবং ইদ্রিস। হেডমাস্টার সাহেবের হতদরিদ্র অবস্থা দেখে মনটাই খারাপ হয়ে গেল। প্রাইমারি স্কুলের একজন হেডমাস্টার সাহেবের দশে যদি এই হয়, অন্যদের না জানে কি অবস্থা। অথচ এর মধ্যেই পোলাও রান্না হয়েছে, মুরগির কোরমা করা হয়েছে। দরিদ্র মানুষটির অনেকগুলো টাকা বের হয়ে গেল এই বাবদে। আপনি এসেছেন, বড় ভালো লাগতেছে। অজপাড়াগায় থাকি, দু একটা জ্ঞানের কথা নিয়ে যে আলাপ করব সেই সুবিধা নাই। চারদিকে মূর্খের দল। অসীম বৃক্ষ থাকায় আপনাদের মতো বিশিষ্ট জনেরা আসে, বড় ভাল লাগে। কিছু জ্ঞানের কথা শুনতে পারি। বেচারা জ্ঞানের কথা শুনতে চায়,
কিন্তু কোনো জ্ঞানের কথাই আমার মনে এলো না। আমি বললাম, রান্না তো চমৎকার হয়েছে, কে রেঁধেছে? আপনার স্ত্রী? জি না জনাব, আমার কনিষ্ঠ ভগ্নী। আমার স্ত্রী খুবই অসুস্থ, দীর্ঘদিন শয্যাশায়ী। সে কি? জি, হার্টের বাল্বের সমস্যা তো। ঢাকা নিয়ে গিয়েছিলাম, ডাক্তাররা বলেছেন লাখ 2 টাকা খরচ করলে একটা কিছু করা যাবে। কোথায় পাবো এত টাকা বলেন দেখি? আমি চুপ করে গেলাম। হেডমাস্টার সাহেব সহজ ভঙ্গিতে বললেন, আপনি যখন আসছেন আমার স্ত্রীর সঙ্গে দেখা করিয়ে দিন। সে শহরের মেয়ে, মেট্রিক পাস। তাই নাকি? জি, মেট্রিক ফার্স্ট ডিভিশন ছিল। টোটাল মার্ক 611। জেনারেল অঙ্কে পেয়েছে 76, আর 4টা নাম্বার হলে লেটার মার্ক হতো। হেডমাস্টার সাহেব দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। ওর আবার লেখালেখির শখ আছে। বলেন কি? জি, শরীরটা যখন ভালো ছিল তখন কবিতা লিখতো। তাই মূর্খের জায়গায় কবিতার মতো জিনিস কে বুঝবে বলেন? আপনি আসছেন, 2-1টা পড়ে দেখবেন। জি, নিশ্চয়ই পড়ব। মহসিন সাহেব বলে এক ভদ্রলোক এসেছিলেন। তিনি একটি কবিতার কপি করে নিয়ে গিয়েছিলেন, বলেছিলেন অনেক পত্রিকার সাথে তার যোগাযোগ আছে, ছাপিয়ে দিবেন। ছাপা হয়েছে? হয়েছে নিশ্চয়ই। কবিতাটা ভালো ছিল, নদীর উপরে লেখা। পত্রিকা তো এখানে কিছু আসে না, জানার উপায় নাই। একটা পত্রিকা পড়তে হলে যেতে হয় মশাখালীর বাজার। চিন্তা করেন অবস্থা। শেখ সাহেবের মৃত্যুর খবর পেয়েছি 2 দিন পরে। অবস্থা বুঝলেন? অবস্থা তো খারাপ বলেই মনে হচ্ছে। তাও অসীম বৃক্ষ থাকায় দুনিয়ার সাথে যোগাযোগ আছে। আসেন ভাই সাহেব, আমার স্ত্রীর সঙ্গে একটু কথা বলেন। সে শহরের মেয়ে, ময়মনসিংহ শহরে পড়াশোনা করেছে। আমি অস্বস্তি বোধ করতে লাগলাম। অপরিচিত অসুস্থ একজন মহিলার সঙ্গে আমি কি কথা বলব? ব্যাপার দেখে মনে হচ্ছে অচিন বৃক্ষ দেখতে যারা আসেন তাদের সবাইকে এই মহিলার সঙ্গেও দেখা করতে হয়। মহিলার সঙ্গে দেখা হলো। মহিলা না বলে মেয়ে বলাই উচিত। 19-20 বেশি বয়স হবে না, বিছানার সঙ্গে মিশে আছে। ইয়া আল্লাহ, মানুষ এ নয়, কি অবস্থা? যেন মিশরের মমি। বিশিষ্ট অতিথিকে দেখে তার মধ্যে কোনো প্রাণ চঞ্চল্য লক্ষ্য করা গেল না। তবে বিড়বিড় করে কি যেন বলল। হেডমাস্টার সাহেব তার মুখের কাছে ঝুঁকে পড়লেন। পরক্ষণেই হাসি মুখে বললেন, আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনাকে সালাম দিচ্ছে। আমি কি বলবো ভেবে পেলাম না। কিছু একটা বলতে হয়, অথচ বলার মতো কিছু পাচ্ছি না। রেনু বলছে আপনার খাওয়া দাওয়ার খুব কষ্ট হলো। ওর কথা আর কেউ বুঝতে পারে না, আমি পারি। আমি বললাম, চিকিৎসা হচ্ছে তো নাকি এমনি রেখে দিয়েছেন? হেডমাস্টার সাহেব এই প্রশ্নের জবাব দিলেন না। মেয়েটি বিড়বিড় করে আবারও কি যেন বলল। হেডমাস্টার সাহেব বুঝিয়ে দিলেন আমাকে। ও জিজ্ঞেস করছেন অসীম বৃক্ষ দেখে খুশি হয়েছেন কিনা। আমি বললাম হয়েছি, খুব খুশি হয়েছি। মেয়েটি এবার স্পষ্ট গলায় বলল, ফুল ফুটলে আর একবার আসবেন, ঠিকানা দিয়ে যান, ফুল ফুটলে আপনাকে চিঠি লিখব। আমার বুঝতে কোনো অসুবিধা হলো না। আমি বললাম, আপনি বিশ্রাম করুন, আমি যাই। হেডমাস্টার সাহেব আমাকে এগিয়ে দিতে চাচ্ছিলেন, আমি রাজি হলাম না। এই ভদ্রলোকের এখন উচিত তার স্ত্রীর কাছে থাকা। যত বেশি সময় সে তার স্ত্রীর পাশে থাকবে ততই মঙ্গল। এই মেয়েটির দিনের আলো যে নিভে এসেছে তা যে কেউ বলে দিতে পারবে। আমি এবং ইদ্রিস ফিরে যাচ্ছি আবারও। আসার সময় যতটা কষ্ট হয়েছিল ফেরার সময় ততটা হচ্ছে না। আকাশে মেঘ করায় রোদের হাত থেকে রক্ষা হয়েছে, তার উপরে ঠান্ডা বাতাস দিচ্ছে। ইদ্রিসের সঙ্গে গল্প করতে করতে এগোচ্ছি। আমি বললাম, হেডমাস্টার সাহেব তার স্ত্রীর চিকিৎসা করাচ্ছেন না? করাইতেছে। বিষয় সম্পত্তি যা ছিল সব গেছে পরিবারের পিছনে। এখন বাড়ি ভিটা পর্যন্ত বন্ধক রাখছে। তাই নাকি? জি, এই মানুষটা পরিবারের জন্য পাগল। সারা রাতে ঘুম হয় না, স্ত্রীর ধারে বসে থাকে। আর দিনের মধ্যে 10টা চক্কর দেয় অসীম বৃক্ষের চারপাশ দিয়ে। কেন? ফুল ফুটেছে কিনা দেখে,
অসীম বৃক্ষের ফুল হইল এখন তার শেষ ভরসা। আমি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললাম। খেয়াঘাটের সামনে এসে আমাকে থমকে দাঁড়াতে হলো। দেখা গেল হেডমাস্টার সাহেব ছুটতে ছুটতে আসছেন আমার দিকে। ছুটে আসাজনিত পরিশ্রমে খুবই কাহিল হয়ে পড়া একজন মানুষ, যার সারা শরীর দিয়ে দরদর করে ঘাম ঝরছে। ছুটে আসার কারণ হচ্ছে স্ত্রীর কবিতার খাতা তিনি আমাকে দেখাতে ভুলে গিয়েছিলেন। মনে পড়ায় সঙ্গে করে আবার দৌড়ে দৌড়ে নিয়ে এসছেন। আমরা একটা অশ্বত্থ গাছের ছায়ার নিচে বসলাম। হেডমাস্টার সাহেবকে খুশি করার জন্যই 2 নম্বরী খাতার প্রথম পাতা থেকে শেষ পাতা পর্যন্ত পড়ে বললাম, হেডমাস্টার সাহেব, খুব ভালো হয়েছে লেখা। হেডমাস্টার সাহেবের চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। তিনি দীর্ঘ সময় চুপ করে থেকে বললেন, এখন আর কিছু লিখতে পারি না, শরীরটা বেশি খারাপ। আমি বললাম, শরীর ভালো হলে আবার লিখবেন। হেডমাস্টার সাহেব বললেন, আমিও রেনুকে সেটাই বলি, অচিন বৃক্ষের ফুলটা ফোটারও বেশি বাকি নাই। ফুল ফোটার আগে পচা শ্যাওলার গন্ধ ছাড়ার কথা। গাছ সেই গন্ধ ছাড়া শুরু করেছে, আর কেউ সেই গন্ধ পায় না, আমি পাই। আমি গভীর মমতায় ভদ্রলোকের দিকে তাকিয়ে রইলাম। তিনি ইতস্তত করে বললেন, প্রথম কবিতাটা আরেকবার পড়েন স্যার। প্রথম কবিতাটার একটা ইতিহাস আছে। কি ইতিহাস? হেডমাস্টার সাহেব লাজুক গলায় বললেন, রেনুকে আমি তখন প্রাইভেট পড়াই। একদিন বাড়ির কাজ দিয়েছি, বাড়ির কাজের খাতা আমার হাতে দিয়ে দৌড়ায় পালাইল। আর তো আসে না, খাতা খুইলা দেখি কবিতা আমার নিয়ে লেখা। কি সর্বনাশ বলেন দেখি, যদি এই খাতা অন্যের হাতে পড়তো কি অবস্থা হইতো বলেন? অন্যের হাতে কেন পড়বে? রেনু বুদ্ধিমতী মেয়ে, এসে তো দিবে আপনার হাতেই। তা ঠিক, রেনুর বুদ্ধির কোনো মা বাপ নাই। কি বুদ্ধি, কি বুদ্ধি! তার বাপ মা বিয়ে ঠিক করলো, ছেলে পুবালি ব্যাংকের অফিসার, চেহারা সুরত ভালো, ভালো বংশ, পানসিনি হয়ে গেল। রেনু চুপ করে রইল। তারপরে একদিন তার মারে গভীর রাতে ঘুম থেকে ডেকে বলল, মা, তুমি আমার বিষ জোগাড় কইরা দাও, আমি বিষ খাবো। রেনুর মা বললেন, কেন? রেনু বলল, আমি একজনের বিবাহ করব কথা দিচ্ছি, এখন অন্যের সাথে বিবাহ হইতেছে, বিষ ছাড়া আমার আর উপায় নাই। কত বড় মিথ্যা কথা! কিন্তু বললো ঠান্ডা গলায়। ওই বিয়ে রেনুর ভাইয়া গেল। রেনুর মা বাবা তাড়াহুড়া করে আমার সঙ্গে বিয়ে দিয়ে দিলেন। নিজের ঘরের কথা আপনাকে বলে ফেললাম, আপনি স্যার কিছু মনে নিবেন না। না না, আমি কিছু মনে করিনি। সবাইই বলি, বলতে ভালো লাগে। হেডমাস্টারের চোখ চকচক করতে লাগলো। আমি বললাম, আপনি ভাববেন না আপনার স্ত্রী আবার সুস্থ হয়ে উঠবে। হেডমাস্টার জড়ানো গলায় বললেন, একটু দোয়া করবেন স্যার, ফুলটা যেন তাড়াতাড়ি ফুটে। পরন্ত বেলায় খেয়া নৌকায় উঠলাম। হেডমাস্টার সাহেব মূর্তির মতন ওপারে দাঁড়িয়ে রইলেন। তার দাঁড়িয়ে থাকার মধ্যেই এক ধরনের প্রতীক্ষার ভঙ্গি আছে। সেই প্রতীক্ষা অচিন বৃক্ষের, অচিন ফুলের জন্য। যে প্রতীক্ষায় প্রহর গুনছে হতদরিদ্র গ্রামের অন্য সব মানুষরাও। এবং কি আশ্চর্য, আমার মতো কঠিন অবিশ্বাসের মধ্যেও সেই প্রতীক্ষার ছায়া। নদী পার হতে হতে আমার কেবলই মনে হচ্ছে, আহা, ফুটুক, অচিন বৃক্ষের একটি ফুল হলেও ফুটুক। কত রহস্যময় ঘটনাই তো এই পৃথিবীতে ঘটে, তার সঙ্গে যুক্ত হোক আরো একটি। সবকিছুর তো আর ব্যাখ্যা দরকার হয় না। হেডমাস্টার সাহেবও পার থেকে দাঁড়িয়ে হাত নাড়ছেন। তার হাতে হাতির ছবি আঁকা 2 নম্বরই একটা কবিতার খাতা। দূর থেকে কেন জানি তাকে অচিন বৃক্ষের মতো লাগছে। হাতগুলি যেন অচিন বৃক্ষের শাখা, বাতাস পেয়ে দুলছে। কবিবাতির গল্পে আমাদের আজকের পাঠ হুমায়ুন আহমেদের অচিন বৃক্ষ এখানে সমাপ্ত হলো। আমাদের আজকের গল্পটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন পরবর্তীতে অন্য কোন লেখক বা উপন্যাসিকের গল্প শুনতে চান। এবং অবশ্যই কবিবাতির গল্পের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তা নাহলে আপনার রাতের ঘুমের সঙ্গী কিংবা একা সময় গল্প শোনার সঙ্গী হিসেবে আমরা কি করে পাশে থাকবো। দেখা হচ্ছে
গল্প বলা হচ্ছে আমাদের পরের এপিসোডে।